গল্পের নাম সুগন্ধি ফুল কলমে জান্নাত সুলতানা। গল্পের চতুর্থ পর্ব। স্যার, এত রাতে দোকানপাট তো বন্ধ সব। আবরাজ ধারালো দৃষ্টিতে চাইল সাব্বিরের দিকে। বেচার ঘুম থেকে উঠে কোনো রকম দৌড়ে এসছে। চোখের মুখের অবস্থা নাজেহাল। আবরাজ এর মায়া হয়েও হয় না। সে শ্বশুর বাড়ি যাবে, আর খালি হাতে এভাবে যাবে? অসম্ভব। আবরাজ গম্ভীর স্বরে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে বলে উঠল, যেখান থেকে পারো নিয়ে এসো। নাও লিভ। সাব্বির মুখ ভোতা করে নিল। অসহায় দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে একজন গার্ড সাথে চলে গেল। সময় গড়ায়। সেকেন্ড মিনিট ঘন্টার মাথায় গিয়ে সাব্বির ফিরে এলো একটা ভ্যান নিয়ে। রাত তখন 12:30টা। আবরাজ সব দেখে খুশি হল। সাব্বির গাড়িতে বসে অটো ভ্যানওয়ালাকে তাদের গাড়ি ফলো করতে বলল। গাড়িতে সাব্বির আবরাজের সাথে বসল সামনের সিটে। সে মিনমিন করে বর্ণনা করছে কিছু, যার ধারা কিছুটা বোঝা যাচ্ছে। সে দোকানদারদের ঘুম থেকে তুলে তুলে সদাই পাতি এনেছে। আবরাজ সন্তুষ্ট হল। ছোট একতলা বাড়িটার উঠোনে দাঁড়িয়ে আবরাজ খান, স্বয়ং আবরাজ খান। দেখার ছিল, এ যেন অবিশ্বাস্য। মহিতা বেগম গেইটে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। ঘুম ঘুম ভাব চলে গেল। অস্থির হলেন। আবরাজ উনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে সালাম দিল। মহিতা বেগম বেশ অবাক হল। আবরাজ যেন একের পর এক চমক দিতে লাগল। অবিশ্বাস্য সব কান্দে দিতে ঠিকঠাক কথা বলতে ভুলে গেল। যে মানুষ সারাক্ষণ ছিল গম্ভীর দাম্ভিক স্বভাবের, রক্ষ কঠোর বিয়ে করা স্ত্রীকে ফেলে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, সেই মানুষটার এরূপ চমক সত্যি চমকপ্রদ। বিয়ে পর আবরাজ খান শ্বশুর বাড়িতে এই নিয়ে তার দ্বিতীয়বার আসা। প্রথম বিয়ের দিন, আর দ্বিতীয় আজ। মহিতা বেগম মেহরিনকে ডাকল। ফিজাকে ডাকলেন। তবে দুজন হয়তো ঘুমিয়ে আছে, তাই কারোর সাড়া পাওয়া গেল না। আবরাজ শাশুড়ির অস্থিরতা দেখে গম্ভীর থমথমে কণ্ঠে বলল, আন্টি রিল্যাক্স, এত হাইপার হবেন না। আপনি বসুন, শরীর ভালো আপনার? মহিতা বেগম তবুও ব্যস্ত। পানি আনতে গেলেন। পানি নিয়ে ফিরে এসে দেখল তিনজন মানুষ। তার মধ্যে একজন সাব্বির। সাব্বিরকে তিনি চিনেন। বাকি দুজন আবরাজের গার্ড। হাত ভর্তি বাজার। সেগুলো রেখে গার্ড চলে গেল। সাব্বিরকে বসতে বললেন তিনি। সাব্বির বসল না। রাত হয়েছে অনেক। বউ তার ফ্ল্যাটে একা রয়েছে, ফিরতে হবে তার। তাই বিদায় নিয়ে চলে গেল। আবরাজ শাশুড়ির থেকে পানির গ্লাস নিল। পানি খেয়ে গ্লাস ফেরত দিল। বলল, আমি খেয়ে এসছি, আপনি গিয়ে রেস্ট করুন। মহিতা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি কথা, নতুন জামাই আর রাতে না খাইয়ে রাখব? তা হয় না বাবা। তুমি বসো, আমি এক্ষুনি কিছু করে দিচ্ছি। শাশুড়ির এত সুন্দর আবদার ফেলে দিল, ভালো দেখায় না, ইচ্ছে ও হল না। আবরাজ বলল, আচ্ছা, তবে বেশি না কিন্তু, আমি মাত্র খেয়ে এসছি। মহিতা বেগম চলে গেলেন মুচকি হেসে। আবরাজ ফোনে টাইম দেখল। ঘড়ি ধরে 25 মিনিটে মহিতা বেগম ফিরে এলো এক প্লেট গরম গরম ভাত আর ডিম ভাজা নিয়ে। আবরাজ খুশি মনে হাত ধুয়ে খেতে বসে গেল। তৃপ্তি নিয়ে খেল সব ভাত। কত বছর যুগ পর সে এমন খাবার খেল ঠিক মনে করতে পারে না। তবে খাবারের স্বাদ দারুণ লাগল। রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে আবার সোফায় বসল। মহিতা বেগম এবার বলল, আমি মেহরিনকে ডেকে দিচ্ছি। দুই বোন একসাথে ঘুমিয়েছে আজ। তুমি বাবা বসো একটু। না না আন্টি থাক, মেহরিনকে ডাকতে হবে না। আমি ফ্রিজাকে গেস্ট রুমে থেকে যাব। মহিতা বেগম না করতে গিয়ে ও করল না। আবরাজ ফ্রিজার রুম চিনে। বিয়ের দিন তো তাদের একসাথে বসানো হয়েছিল সেখানে। দরজা ভিড়ানো। আবরাজ কক্ষে প্রবেশ করে আবছা দেখল মানুষ। দুজন শুয়ে বিছানায়। সে ফোন বের করে লাইট অন করল। প্রথমবার বিছানার বাঁ পাশে দেখল। সঠিক হলো অনুমান। বউ তার বাঁ পাশে ঘুমিয়ে। আবরাজ ফোন পকেট নিল। গা থেকে কমফর্টার সরিয়ে ঝুঁকে আলতো করে বউকে কোলে তুলে নিল।
ফিজা কেঁপে উঠল, তবে চোখ মেলে না। আবরাজ আস্তে ধীরে হেঁটে গেস্ট রুমে চলে এলো। রুম পরিপাটি, লাইট জ্বলছে। আবরাজ আলগোছে রাখল বিছানায় বউকে। গায়ের ব্লেজার খুলে ফিজার মুখের দিকে তাকিয়ে হাসি ফুটে উঠল ঠোঁটে। লাল হয়ে আছে চোখ। ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আচমকাই ঘুম ভেঙেছে মেয়েটার, তাই কিছু বুঝতে পারে না। আবরাজ দ্রুত ব্লেজার হাত থেকে ফেলে দিল। ঝুঁকে বউয়ের গালে হাত ছুঁয়ে বলে উঠল, উঠে গেলে যে আমি ডাকিনি তো। আপনি কখন এসেছেন? ফিজা ঘুমঘুম স্বরে জিজ্ঞেস করল। আবরাজ হাতের দামি ঘড়িতে টাইম দেখল। জানাল, 1 ঘন্টা হয়নি। সত্যি এসেছেন আপনি? ফিজা অবিশ্বাস্য স্বরে বলে উঠল। আবরাজ হাসে। মাদকাসক্ত দৃষ্টিতে বউয়ের সারা মুখে দৃষ্টি বুলিয়ে নিল। ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, ইয়েস, বাড়িতে গিয়েছিলাম। বাথরুমে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। চোখ বন্ধ করলে তোমার এই লিপস। পাগল হয়ে যাচ্ছিলাম, বারবার মনে পড়ে। নিজের বৃদ্ধা আঙুলটা বউয়ের অধর কোণে ঘষতে ঘষতে বলে। ফিজা শিউরে ওঠে। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। হাতের নিচের চাদর দুমড়ে মুচড়ে যায়। আবরাজ বউয়ের দুর্বলতার সুযোগ হাতছাড়া করে না। ঝটপট নিজের অধর বউয়ের অধরে চেপে ধরল। মরুর বুকে এক পলসা বৃষ্টির আগমন হয়েছে বোধহয়। ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত এই পুরুষ উন্মাদ। ফিজা এক এক করে আবরাজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত হল। আবরাজ তখন হাত রাখে ফিজার হাতের ওপর। ফিজা চোখ খুলে তাকাল। আবরাজ পেছনে দরজার দিকে ইশারা করল। ফিজার সাথে সাথে আবরাজকে ছেড়ে দিল। আবরাজ এলোমেলো পায়ে গিয়ে দরজা বন্ধ করে এলো। ভালোবাসার ছোঁয়া ধীরে ধীরে বদলে গেল। গভীর হল আবরাজের এক একটা স্পর্শ। ফিজার চোখের পাতা ভিজে উঠল। সে বলেই গিয়েছিল বোধহয় আবরাজ খান তাকে কাঁদাতে ভালোবাসে। আবরাজ বউয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সো সরি মাই লিটল ওমেন। ফিজা টুশব্দ করে না। নিজের দাঁতের বিষ সে ঢালবে না। এটা হতে পারে। আবরাজ খান যদি হয় বাঘ, সে ও বাঘিনী। আর বরাবরই প্রমাণিত রাজা রানীর কাছে পরাজয়। আবরাজ তাকে ক্ষত বিক্ষত করে পার পাবে, এটা ফিজা নামের রমণী মানবে না। আবরাজ ব্যথা জর্জরিত। চোখ বন্ধ করে রাখল। বউয়ের কাজে বাধা দিলও না। ফিজা নিজের কাজ শেষ করেই এবার আবরাজকে শক্ত করে জড়িয়ে ধরল। দুটো দেহ একত্রিত হওয়ার অপেক্ষা যেন। ফিজাও ফিসফিস করে বলল, আপনি যা দিবেন ঠিক ততটাই ফেরত পাবেন। ফিজা সিদ্দিকী পুষ্প ধারদেনা একদম পছন্দ করে না মিস্টার খান। বোনের অনুপস্থিতিতে মেহরিন ঘুম ভেঙে গেল। ওঠে চারপাশে দেখল, বোন নেই। দ্রুত ওয়াশরুম চেক করে মেহরিন। বোন নেই সেখানে। সে দ্রুত মায়ের রুমে যেতে গিয়ে সদর দরজার দিকে নজর পড়ল। কালো কুচকুচে একজোড়া শু। মেহরিন এক দেখায় চিনে ফেলে জুতোটা। এটা আবরাজ খানের। এই ব্র্যান্ড সে আর কারোর কাছে দেখেনি। সে অবাক হল। আবরাজ খান তবে তাদের বাড়িতে পদধূলি দিয়েছে। মেহরিন গেস্ট রুমের দরজা ভেতর থেকে লক দেখে শিউর হল। ফিরে গেল নিজের রুমে। শোয়া মাত্র ফোন হাতে নিল। ফোন সাইলেন্ট ছিল। অনেকগুলো মিসড কল উঠে আছে। সবগুলো আব্রাহাম দিয়েছে। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে ফোন রাখতে যাচ্ছিল, তখনই আবার কল এলো। মেহরিন কল রিসিভ করে কানে দিয়ে চুপ করে রইল। ওপাশের পুরুষ রাশভারী কণ্ঠে বলে উঠল, আব্রাহাম খানকে ইগনোর। খুব বার বেড়েছ তুমি। জাস্ট ওয়েট। শুধু ফোন নয়, তোমার সর্বাঙ্গে এই আব্রাহামের ছোঁয়া থাকবে। অপেক্ষা করে যাও আমার রাতের ঘুম হারামের পাখি। কান ঝাঝা করে উঠল। গরম ধোয়া বেরিয়ে এলো কান দিয়ে। গাল জ্বলে। কি বিশ্রী হুমকি! এভাবে কেউ হুমকি দেয়? মেহরিন তাজ্জব বনে গেল। আব্রাহাম আবার বলল, এখন বাই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মিস মেহরিন সিদ্দিকী। আবরাজ উঠুন। আমায় ছাড়ুন। আবরাজ শুনে না। সে বেঘরে ঘুমুচ্ছে। ফিজা আবরাজের কানে কাতুকুতু লাগাল। আবরাজের শরীর কাঁপল।
কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যে দেখা গেল না। ফিজা এবার জোরে ধাক্কা দিল। আবরাজ ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘুম শেষ নাকি? আবরাজ বাহিরে দেখুন, সকাল হয়ে যাচ্ছে। গোসল দেওয়ার জন্য বাহিরে যেতে হবে এখন। মেরিন ওই রুমে ঘুমোচ্ছে। আবরাজ বিছানার ডান পাশের জানালার বাহিরে তাকায়। অন্ধকার এখনো। ফিজাদের এই রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম নেই। আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসল। আবরাজ জিজ্ঞেস করল, আজান হয়েছে? না, হয়ে যাবে। ফিজা বলতে বলতে আবরাজের হাতের তলা থেকে শার্টটা বের করল টেনে। কমফর্টারের নিচে থেকেই শার্টটা পরে নিল। আবরাজ উদম শরীর, শুধু প্যান্ট পরে। সে গিয়ে দরজা খুলে এলো আগে। এরপর এসে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো। ফিজা অবশ্য না করল, তবে আবরাজ শুনল না। কলপারে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতি ভরে দিল। এরপর বলল, আমি তোমার ড্রেস নিয়ে আসছে। লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কেউ কাউকে দেখার জন্যই। ফিজা আবরাজ চোখের ওপর তা ও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়াল আছে না? দুজন একসাথে করে নেব। আম্মু উঠে যাবে একটু পর। আবরাজ বউয়ের আবদার ফেলো দিলও না। বউ যে তার থেকে ও বেশি বেহায়া হচ্ছে এটাই তার প্রমাণ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো, পারে না সে কিছু। ফিজা গম্ভীর। আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল। ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়ল। কিভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মেধা খুব ভালো, সেই জন্য আগে পড়ায়, তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়ল। ভোরেই আবরাজ আবার শুয়ে পড়ল। ফিজা আবরাজের কাছে এসে বসল। মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই। না, এই মানে আম্মু একা। বুয়া সকাল ৮টা বাজে আসবে। আবরাজ চিত হয়ে শুয়ে বউয়ের একটা হাতে টেনে নিয়ে নিজের বুকের উপর রাখল। মোলায়েম স্বরে জিজ্ঞেস করল, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসে বলল। পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসছে এটা, আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল। তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বার কয়েক হুঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলে দরজার কাছে গিয়ে বলল, যদি খুলে যায় বউ। ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল। তবে আবরাজ বেশ সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন। নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লাগছে তো। আবরাজ ঘরে ফিরে দেখে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো, আর আম্মুকে সাহায্য করতে চলো। নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করে বলল। ফিজা সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বিড়বিড় করে আওড়াল, অসভ্য পুরুষ। মহিতা বেগম চুলায় প্যানে কোনো এক পিঠা ভাজছেন। ফিজা দেখল আরও অনেকগুলো বাকি বানানো। ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখল আরও কয়েক পদের পিঠার ময়দা নিয়ে রেখেছে। ফিজা বললে, আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে নাও সাথে, আমি চুলার কাছে থাকব। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মহিতা বেগম অবাক হয়েছে, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িঘড়ি করে বলল, আল্লাহ রে, কাউকে কিছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা তুই যা, জামাইকে নিয়ে রুমে যা। আমি দুটোকে এখানে আর 1 মিনিট পর দেখলে খুব খারাপ হবে। ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল, তখন রান্নাঘরে উপস্থিত হল মেহরিন। ওর পেছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে বেরিয়ে গেল।
পেছনে পেছনে ফিজাও চলে এলো। মহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা! জামাই শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসছে। মহিতা বেগম জিহ্বা কাটলেন। তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন। মেহরিন কেউ কাজ করতে দিলেন না তিনি। ঠেলেঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহরিন থতমত খেল। আজব! তার ও কি জামাই আছে নাকি যে বউ কাজ করতে গেলে পেছনে পেছনে জামাই ও চলে যাবে রান্নাঘরে? ফিজা রুমে এসে উবুর হয়ে শুয়ে পড়ল। পেটে দুই হাতে চেপে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বউয়ের এমনতর অবস্থা দেখে ঘাবড়ে গেল। দরজাটা বন্ধ করে এসে বউয়ের কাছে বসল। বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে। পেটে পেইন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনাল। আবরাজ চট করে উঠে বসল। পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না। আবরাজ জোর করে তুলে বসাল। পুরো এক গ্লাস পানি খেতেই খালি পেটে গুলিয়ে এলো। জানালার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ জগ থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুয়ে শাশুড়ির কাছ থেকে গিয়ে বলে খাবার নিয়ে এলো। ফিজা তাজ্জব বনে গেল। অবাক হয়ে শুধাল, আপনার লজ্জা লাগেনি? কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ, আর আমি লজ্জা পাব? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল। ঠান্ডা ভাত। গরম করে দিয়েছে মহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে। তিনি অন্য খাবার দিলেও আবরাজ আনেনি। সকাল সকাল ভাজাপোড়া খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভুগে আবরাজ চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে। এই মানুষটা তার এতটাই যত্ন করে। তার কেয়ার কিংবা হাবভাব বলে না এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে। কেউ দেখলে বিশ্বাসও করবে না। দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি ঝকঝকা চকচকা পরিষ্কার। বাহারি রান্নার ঘ্রাণে মেহরিন রুম থেকে বেরিয়ে এসে থম মেরে রইল। কত শত আয়োজন। ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খুঁজে তখন ফিজা হন্তদন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানি শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ, বাহিরে মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল। মেহরিন মাত্র গোসল শেষ করে এসছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল, এগুলো পরে আয়। কিন্তু আপু, এগুলো কি? তোকে দেখতে এসেছে ছেলে পক্ষ। তোর দুলাভাই এনেছে পাত্র। মেহরিন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ঝড় বইতে লাগল। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তাতে ফিকে হয়ে গেল। মেহরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা ভাগ্যে যা আছে তাই হবে। পাত্রের বাবা হিসেবে মিলন খানকে দেখে মেহরিনের ভ্রু কুঁচকে আসে। বাহিরের কোনো লোক নেই। সব মুখ পরিচিত। মেহরিন চুটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায়। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হল। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হল না। ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে। তিনি বলল, আব্রাহাম আর মেহরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিল ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতে যাচ্ছিল তবে মিলন খান ও সায় দিল বিধায় কিছু বললেন না আর। ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি। সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের কথা বলতে দেওয়ার জন্য। বাহিরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল। মেহরিন প্রথমে জিজ্ঞেস করল, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসল। এমনি এমনি কোনো কিছু হয় না কি? সবকিছুর পেছনে একটা কারণ থাকে। আব্রাহাম বলল, সবকিছু জানতে হয় না, কিছু কথা না জানা ভালো। বলেই থামল। মেহরিন বুঝল আব্রাহাম বলবে না। তাই এ ব্যাপারে কথা না বাড়ানো ঠিক হবে। চুপচাপ স্বভাবের মেহরিন এরপর আবারও চুপ করে রইল। পর্ণের জাম কালার শাড়ির আঁচলটা মাথায় টানা।
চুলগুলো খোপা বাঁধা, কিছু এলোমেলো চুল ঘোমটার ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আছে। নাদুস নুদুস শরীরে শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকাই জিজ্ঞেস করল, বিয়ে করবে আজ? তুমি একবার হ্যাঁ বলো শুধু, বাকিটা আমি সামলে নেব। মেহরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইয়াকে বলো, আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আজই বিয়ে? এটা কেমন কথা? মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল? ইন্টারেস্টিং। সাব্বির কিছু বলবে তার আগেই পেছনে থেকে আবরাজ রাশভারী কণ্ঠে বলে উঠল, এত তারা কিসের? মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহরিন গুটি গুটি পায়ে বাড়ির ভেতর চলে গেল। মেহরিন যাওয়া মাত্র আব্রাহাম বলল, না কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। আবরাজ তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকাল। বেচারার বিয়ের জন্য এক পায়ে রাজি। আজই হোক এটাই তার কথা। আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকাল। গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু বিয়েটা আজ পড়িয়ে দাও। মেহরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা। হ্যাঁ, কিন্তু মেহরিনের মায়ের বিষয়টাও বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল, আবরাজ বুঝতে পারে বাবা তার কোনোটা বলতে চাইছে, তাই নিজেই খোলামেলা করে কথা বলল, আব্বু আমি বুঝতে পারছি তুমি কোনোটা বলছো। আমি চাইব বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমিও সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বলেন। আবরাজ বাবাকে আশ্বস্ত করল, বলল, আমি ফিজার সাথে কথা বলবো, বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, আবরাজ এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে। তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেল। ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলে, একটু লজ্জা কর। বিয়ে করতে এসেছিস তো? সাথে সাথে আব্রাহামের মুখ চুপসে গেল। এর মধ্যে ফিজা এসে কথাটা শুনল। আবরাজ এর উপদেশ শুনে মুখ বাঁকাল। মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্য কেউ উপদেশ দিয়েন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়াল। ফিজার মুখটা শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, শরীর ভালো তো তোমার? এমন দেখাচ্ছে কেন? খাবার খাওনি? না আম্মু খেয়েছি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো। ফিজা মৃদু হেসে বলল। আবরাজ বউয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবার বলল, তবু আচ্ছা বিয়েটা আজ হলে কি খুব বেশি ঝামেলা হবে? আম্মু। আবরাজ এসে ফিজার পাশে দাঁড়াল। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না, আমরা সব সামলে নেব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবে টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাব্বিরের সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মহিতা বেগম রান্নাঘরে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ উনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মহিতা বেগম সব ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। আবরাজ মহিতা বেগমকে বলে, আম্মু বিয়েটা আজ পড়িয়ে রাখি। ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি, আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় ভাষায় বলে। মহিতা বেগম মলিন হেসে বলল, দেখো বাবা, যা ভালো বুঝো। আমি আর কি বলবো? আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখল। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিধায় বেশ শোকে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসল। বলল, কাজী নিয়ে আসতে বলবো। মেহরিন এখানে থাকবে আজ? হ্যাঁ। কাজী আনতে বলুন।
আবরাজ মুচকি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজী নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা খেয়েছে তারা আর কিছু খাবেন না জানালো। তবুও বেশ জমকালো নাশতার আয়োজন করল মহিতা বেগম। মেহরিন এমনিতেই চুপচাপ স্বভাবের, তার উপর হুট করে বিয়ে, তা ও আবার যাকে সে সর্বদাই এড়িয়ে চলত। কিন্তু কেন চলত সে নিজেও জানে না। দুপুরের সেই শাড়ি পরে আছে এখনো। মহিতা বেগম নিজের বিয়ের দোপাট্টা টানিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরিয়ে দিয়ে লিভিং রুমে নিয়ে এলো। আছরের আজানের আগেই বিয়ে সম্পূর্ণ হল। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষজন দিয়ে ভর্তি। এত বড় পরিবারে থেকে এমন নিম্ন পরিবারে বিয়ের ব্যাপারটা অনেকে আর চোখে খোঁচাখুচি করে। ফিজার শরীর জ্বলে যায়। বোনকে রুমে ইলা বেগমের কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল। শরীরটা বড্ড খারাপ লাগছে। আবরাজকে দেখেই তড়িঘড়ি করে উঠে গেল। আমতা আমতা করে জিজ্ঞেস করল, নামাজে যাবেন না আপনি? আবরাজ সারা বিকেল বউকে চোখে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিধায় কিছু জিজ্ঞেস করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি। আবরাজ ফিজার প্রশ্ন এড়িয়ে গেল। নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করে, তোমার শরীর ভালো? আপনি যান। ঠিক আছি আমি। ফিজা আবরাজকে আশ্বাস দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বউয়ের পাশে বসে আচমকাই মেয়েটাকে জড়িয়ে ধরল। ঘরে আসা গলায় বলল, তুমি ভালো নেই। কি হয়েছে জান? আমাকে বলো না। ফিজা চুপ করে থাকে। আবরাজ বউয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে। ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভেতর দুমড়ে মুচড়ে ঝড় বইতে লাগল। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি। ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার আধ ঘণ্টা পর মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখল। অনেক সময় এভাবেই কাটল। বেশ কিছু সময় পর ইলা বেগম ফিজাকে ডাকল। ফিজা আবরাজ দুজনেই বেরিয়ে এলে রুম থেকে। বর বউ বাদে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করল। রাখতে চাইল, কিন্তু তিনি থাকল না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হল। সময়টা সন্ধ্যার পর। মেহরিন গিয়ে মায়ের কাছে ঘাপটি মেরে রইল। রান্নাঘরে মায়ের পেছনে পেছনে ঘুরঘুর করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমক টমক রুমে পাঠাল। মহিতা বেগম ধমক দিয়েও লাভ হয়নি। মেহরিন গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরল। সিগারেটের গন্ধ মাথা ঘুরতে লাগল। দরজাটা দ্রুত বন্ধ করে দিয়ে আব্রাহামের পেছনে এসে দাঁড়াল। ভীতু মেহরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হচ্ছে? আর কি করব? আব্রাহামের তেয়ারা প্রশ্ন। মেহরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে যাচ্ছিল তখন আবার মিনমিন করে বলল, এটা ফেলে দিন না। আমার ভালো লাগে না। ফেলো দেব, শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। মেহরিন অস্ফুটে বলে, শর্ত? হ্যাঁ। কি বলুন? স্বাভাবিকভাবে জানতে চায় মেহরিন। মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরল এই সমর্থন যে আব্রাহাম কাজে লাগবে সে কি আর জানত। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলে ফেলে দেব। মেহরিন চমকাল। আব্রাহাম নিকট নর্মাল হতে পারে এই কথন, কিন্তু মেহরিন ভীতু সাধাসিধা মেহরিনের কাছে কঠিন অস্বাভাবিক লজ্জার অস্বস্তিকর। কিছু না বলে মেহরিন চলে গেল। পড়ার টেবিলে বসে গেল। একটা নোট খুলে সামনে রাখল। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ফুঁকতে লাগল। মেহরিন আর চোখে তাকাল।
তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। বউ তার এতটা কেন ভোলাভালা? একটু চালাকচতুর হতে পারত। আব্রাহাম পরক্ষণেই নিজের ভাবনার উপর অবাক। মেহরিন চুপচাপ ভীতু স্বভাবের, সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপরও এসব ভাবা নিছক বোকামি, বই কিছু না। এই মেয়েকে তো সে নিজের মতো করে গড়তে পারে। আমি তোমাকে আমার মনমতো করে তৈরি করে নেব মিসেস আব্রাহাম খান। আব্রাহাম দুই ভাই অফিস করবে, তাই সকাল সকাল মহিতা বেগম দুই জামাইয়ের জন্য নাশতা তৈরি করছেন। সাথে রতন আর মেহরিন সাহায্য করছে। ফিজা রুমেই আছে। আব্রাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। কারণ কি ফিজা বুঝতে পারছে না। আব্রাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখ তাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ। কলিজা আমার না করো না। ঠিক আছি আমি। আব্রাজ শুনে না। ফোনটা হাতের নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে। লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে ৭ তলা থেকে নেমে এসছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলে ছটপট। আব্রাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলে, ১ ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে এসো। ডক্টর অবশ্যই এবং অবশ্যই লেডি হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল, ওকে স্যার। আব্রাজ কল কেটে বউয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ শুয়ে আছে মেয়েটা। ১ ঘন্টা হওয়ার আগে সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হল। ফিজা মায়ের সব দেখে হতভম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছুই জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই। আব্রাহাম বেরিয়ে গিয়েছে সকালে। আব্রাজ রুমের বাহিরে এলো না। মেহরিন, সাব্বির, মহিতা বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ডক্টর ফিজাকে দেখল। আব্রাজ গম্ভীর চিত্তে দাঁড়িয়ে আছে, কোমরে এক হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী। বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতে পারছে না। আব্রাজের বুকের ভেতর মুচড় দেয়। যন্ত্রণায় মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইনজেকশন আর কিছু ঔষধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রোগীকে হসপিটালাইজ করতে হয়। যেহেতু আপনার ওয়াইফের মাত্র 2 সপ্তাহ ছিল, যার ফলে হসপিটাল নিতে হবে না। আমি ঔষধ দিয়ে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছু দিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথা বিস্ফোরণ ঘটালো আব্রাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ, কি শুনল সে? এমনও হয়েছে সে নিজে হাতে মানুষের প্রাণ নিয়েছে। তার আজ কেন এতটা অসহায়, বুকের ভেতর খালি খালি লাগছে। নিজের অস্বস্তি বলে। ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীন পড়ে রইল। আব্রাজ ঠোঁট কামড়ে ধরে বউয়ের ওপর আতশোয়া হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না, একটা প্রাণ এলো আবার চলেও গেল। কেন এমন হলো? আব্রাজের চোখ দিয়ে আচমকায় এক ফোঁটা জল পড়ল টুপ করে, ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। গাল বেয়ে তার ও অশ্রু গড়াল। আব্রাজ ধরে আসা গলায় বউকে ডাকল, সুগন্ধি ফুল। ফিজা জবাব দিলও না, সেভাবে পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহরিন, মহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আব্রাজ মহিতা বেগম উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু বাড়ি নিতে চাই ওকে। কিন্তু বাবা, ওর শরীর। আরো একটু সুস্থ হোক। কাল যাও। আব্রাজ বউয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকাল। এখন জার্নি করা কতটা ঠিক তার বউ সহ্য করতে পারবে না। আব্রাজ এ ব্যাপারে আর কিছু বলল না। মহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে গেল। তার কিছু সময় পর মেহরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো। কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহরিন ফিজাকে তাদের রুমে নিতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহরিনের রুম মহিতা বেগমের পাশের রুমটা। মেহরিন থাকে না সেখানে। জানালা নেই ওই রুমে।
আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। এটা কি হওয়ারই ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলে খুব কি ক্ষতি হতো? তার ও যে বড্ড কান্না পাচ্ছে। সাব্বির জানিয়েছে ট্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল। কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে। বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনায়েদ সিলেট রয়েছে বর্তমানে, নিজের কোনো এক ফ্রেন্ডের বাড়ি। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে, কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বউয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ঔষধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছে। আবরাজ জানে বউ তার রাতে ঘুমায়নি। সারারাত নিশ্চয়ই মেয়েটা ছটফট করেছে। কিন্তু সে পাশে থেকে ও কিছু অনুমান করতে পারল না। নিজেও তো জেগেছিল। তাহলে কেন একটু খুঁটি দেখল না বিষয়টা? নিজের ওপর রাগ হয় পুরুষটার। ফিজার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যায়, অথচ একটু উঠে দাঁড়াবার মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। খেতে হবে এখন। না খেয়ে থাকলে আরও দুর্বল, অসুস্থ হবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকল। খেতে হবে সুগন্ধি ফুল। একটু উঠো। আবরাজ, ভালো লাগছে না আমার। আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছোড়বান্দা, যাবে না। ফিজাকে তুলে বসালো। ফ্রেশ করিয়ে শাশুড়ির থেকে নিজে গিয়ে খাবার নিয়ে এলো। মহিতা বেগম মেহরিন পেছনে পেছনে এলো। দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ের জামাইকে। আবরাজ খেল। খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছু বলে না। সে খেয়ে আবার শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাত নিজের উদরের ওপর নিয়ে রাখল। চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ। আবরাজের বুকের ভেতর ছেদ করে উঠল। আচমকাই চোখগুলো ঝাপসা হল। নিজেকে সামলে নিল। বলল, আবার আসবে। ও আমাদের প্রথম অস্তিত্ব ছিল। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলে ও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝল বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে, তাহলে কেন হলো এমনটা? নাকি আগের গুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। ঝাপটে জড়িয়ে ধরে রাখে বউকে। আব্রাহাম এসছে। মেহরিনের মন খারাপ। আব্রাহাম জানে না কিছু। ভাই বাবা অফিস যায়নি। অনেক চাপ ছিল আজ। সে বাইরের কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহরিন সব সময় আব্রাহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে টাওয়াল এগিয়ে দেয়। কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ভ্রু কুঁচকে ভাবুক হল। মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি হয়েছে বিতু রানীর মুড অফ কেন? আপু অসুস্থ। মেহরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভাই তার অফিস না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবির? মেহরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগল। সে কলেজ লাইফ থেকে ফিজাকে চিনে, তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্কে ফ্রেন্ড। কিন্তু আব্রাহাম পছন্দ করত ফিজাকে, যা একসময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তার তখন ছিল না। সে অনার্স করার জন্য বিদেশ গেল। আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে এসে বিয়ে করে গেল। সে জানত না ফিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি গার দীর্ঘশ্বাস কোনোভাবে মন থেকে লেগে গেল। কিন্তু এতে ফিজার তো কোনো দোষ নেই। সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপ টাওয়াল রাখল। মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে ভাইয়া ভাবির আরও সতর্ক থাকা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া হয়নি। মেহরিন আব্রাহামের কথায় একটু শান্ত হল। আলগোছে আব্রাহামের বুকে মাথা রাখল। আব্রাহাম কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহরিনের পিঠের ওপর রাখল।
সে প্রথম অনুভূতি ভুলতে পারবে তো? মেহরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে ঠকাবে না মেহরিনকে। তার অধিকার নেই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহরিনের পিঠের ওপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করল। আব্রাহাম মাত্রই আবরাজের কাছে এসছিল। দরজায় দাঁড়ানো মাত্র রুহু অবধি কেঁপে উঠল পুরুষটার। ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটাল। আবরাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ। ফিজা ছটফট করছে। আবরাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। আব্রাহাম কিছু জিজ্ঞেস করল না। মহিতা বেগম মেহরিন দৌড়ে এলো। মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা। চিৎকার করে কেঁদে ফেলল তিনি। মেহরিন মাকে ধরবে না কি বোনের কাছে যাবে? দিশেহারা মেহরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, আপু এমন করছে কেন ভুইয়া? কি জবাব দিবে আবরাজ? সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ করে এত কাঁপছে। আব্রাহাম ফোন বের করে নিজে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কল করে সে গাড়ি বের করল। আবরাজ সেদিকে ছুটে। মেহরিন নিজেও মাকে নিয়ে পেছনে ছুটতে লাগল। সাব্বির সব রেডি করে রেখেছিল আগে থেকে। ওরা হসপিটাল পৌঁছানোর পর ডক্টর সাথে সাথে ওটিতে নিয়ে গেল ফিজাকে। আবরাজ সাথে যাবে, কিন্তু মহিলা ডক্টরটা যেতে দিল না। দরজাটা দ্রুত লাগিয়ে দিল। আবরাজ মাটিতে হাঁটু গেড়ে বসা পড়ল। বুকের ভেতর তীব্র যন্ত্রণায় সে হাঁসফাঁস করতে লাগল। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার সে বুঝতে পারে না। সাথেই তো ছিল, ভালো ছিল। ঘুম থেকে হঠাৎ ছটফট করে উঠল। আবরাজ চোখ জ্বলে। এত মায়া মেয়েটার প্রতি তার। কিছু হলেই সে পাগল হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো। সকালের সেই মহিলা। আবরাজ উনার দিকে চোখ তুলে চাইল। ডক্টর সার্জিক্যাল মাস্ক মুখ থেকে খুলে বলে উঠল, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। আমার কেবিনে আসুন। সব জানা আপনার জরুরি। আবরাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বউ ভালো আছে, কিন্তু কষ্ট তো পাচ্ছে। সে ডক্টরের পেছনে এলো। কি বলবে ডক্টর? তার বুকটা দুরুদুর করছে। আবরাজ কেবিনে এসে চিন্তিত মুখে চেয়ারে বসতে ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এলো। চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন। জানি হার্ট টাচিং এসব কেস, তারপর আমাদের কিছু করার নেই। আবরাজ অবাক হচ্ছে। কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন? বউ ঠিক আছে তো? কিছু হবে না তো মেয়েটার? আবরাজ ঘর থেকে মাথা কাত করে সম্মতি দিল। স্নো পয়জন যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায় কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না। এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল, কারণ অধিকাংশ বিষই মায়ের শরীরেও ক্ষতি করে। তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে, বিশেষত যদি সেগুলো স্বল্প মাত্রায় দীর্ঘ সময় ধরে খাওয়ানো হয়। ধীরে ধীরে ইউটেরাস কন্ট্রাকশন ঘটায়, ফলে মিসক্যারেজ ঘটে। মায়ের ওপর অতটা দ্রুত প্রভাব ফেলে না, কিন্তু বাচ্চার জন্য মারাত্মক। এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না, বরং নীরবে, নিঃশব্দে শরীরের ভেতরে গড়ে তোলে এক শূন্যতা। প্রথমে ক্লান্তি আসে, ক্ষুধা কমে যায়, শরীর অকারণে দুর্বল লাগে। কেউ সন্দেহও করে না। তবে দিন গড়ায়, আর এক সময় শিশুর হৃৎস্পন্দন মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি এ ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না? সঠিক মাত্রায় ও একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়া সম্ভব থাকে। বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে বন্ধ্যত্ব দেখা দিতে পারে। তবে সেটা কতটুকু কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে। অনেক সময় এর প্রভাবে প্লাসেন্টা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয়, যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রী তেমন কিছু হয়নি। খারাপ হবে না আমরা আশাবাদী। তবে সময় লাগবে সে সুস্থ হতে। নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেইনটেইন করতে হবে। আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নরমালি নিতাম না বিষয়টা। নর্মাল মিস ক্যারেজ ভেবেছিলাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন?
ডাক্তার এতটুকু বলেই থামল। কত সহজ সরল উক্তি। আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে ডক্টরের দিকে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু বুকের ভেতরে এক অদৃশ্য আগুন পুড়ছে। কোনো কিছু না বলে সে কেবিন থেকে বেরিয়ে এলো। সাব্বির দাঁড়িয়ে বাহিরে। আবরাজ 2 কদম এগিয়ে যেতে আব্রাহাম কোত্থেকে এসে ভাইকে জড়িয়ে ধরল। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে। এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তা আর কতটা খেলবে কে জানে। ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে। খিঁচুনি আর আসবে না। ঔষধ দেওয়া হয়েছে। আবরাজ বউকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এলো। পেছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে। আবরাজ সাবধানে গাড়িতে বসল। আব্রাহাম মেহরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসল। সাব্বির আবরাজের গাড়ি ড্রাইভ করছে। খান বাড়িতে এসে গাড়ি থামল। ইলা বেগম মিলন খান অস্থির পায়ে পায়চারি করছেন সদর দরজায়। গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো। ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। রাত 1:30। আবরাজ বউ নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে। আবরাজ নিষেধ করে দিল। ইলা বেগম করতে চাইলেও দিলও না। খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল। দীর্ঘক্ষণ সময় পর সে বউকে ফ্রেশ করে স্যালাইন খুলে দিল। স্যালাইন শেষ হলে খাবার দিল। খুব স্বল্প পরিমাণে খেল ফিজা। ক্লান্ত শরীর খুব দ্রুত ঘুমিয়ে পড়ল সে। আবরাজ বউয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামল। সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য। আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হল। কে করেছে এই জঘন্য কাজ? উত্তর নেই। আবরাজ পাগল প্রায়। যেভাবে হোক খুঁজে বের করতে হবে। এরপর প্রায় আধা ঘন্টা পর আবরাজের ফোন বাজল। আবরাজ বিরক্ত হল বড্ড। রিনা মেয়েটা আবার কেন কল করেছে? সে তো চিকিৎসার জন্য বলেছে, তাহলে? আবরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল। আবরাজ কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা। হার্টে পেইন হচ্ছে। ডু ইউ নো তুমি আমার অস্তিত্ব? আমারও বুকের ভেতর বড্ড জ্বলে। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছ তুমি। আবরাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা। সাব্বির চমকে উঠল। চিন্তিত ভয়া দেখালো তাকে। রিনা কল করেছে। কি এমন বলল যে আবরাজ রেগে গেল? সাব্বিরের গলা শুকিয়ে আসে। স্যার, তার ভীষণ আপসেট আজ। সকালের পর থেকে সে নিশ্চুপ। সাব্বির সাহস সঞ্চয় করল, কিছু জিজ্ঞেস করবে তার আগেই আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল। ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায়? জানে মেরে ফেলব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ফের চমকে উঠল। বিস্ময় হতভম্ব হয়ে গেল। মানুষ এমন হয়? হয়। ট্রিনার মতো সাইকোরা হয়। আবরাজের চোখ লাল হয়েছে। চোয়াল শক্ত করে আবরাজ সাব্বিরকে বলল, টিকিট রেডি করো। ফার্স্ট জার্মান ব্যাক করতে চাই আমি। আবরাজ বাড়ির ভেতর চলে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। নিঃসন্দেহে ট্রিনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবার মিস্টার জি, ও কিছু করতে পারবে না। ঘুমিয়ে আছে ফিজা। বড্ড দুর্বল মেয়েটা। দুর্বল হওয়াটা খুব কি অস্বাভাবিক? গত 3 দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কাজটা ট্রিনার ধারা সম্ভব একা হয়েছে। এটার সাথে কি কেউ সামিল নেই? আবরাজ চোয়াল শক্ত করে রাখে। কিছু মানুষরূপী অমানুষ থাকে। এরা যে থালে খাবে সেই থালি ফুটো করবে। আবরাজ আলতো করে বউয়ের শরীর থেকে কমফর্টার সরিয়ে দিল। সাধারণ পোশাক পরে আছে মেয়েটা। পাতলা একটা গেঞ্জি আর প্লাজো। আবরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বউয়ের পেটের উপর হাত রাখল। নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! আবরাজ চুপচাপ বউয়ের পেটে ঠোঁট ছুঁয়ে দিল। আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। ক্রোধিত হয়ে পুরুষটা আওড়াল, তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না, আমার কোলকে, আমার ভবিষ্যৎকে, আমার স্বপ্নগুলোকে বিষ খাইয়েছিস। এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর। মুহূর্তে যেন রূপ বদলে নিল সে। রাগান্বিত স্বর কোমল হয়ে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসায় যতটা অবুঝ,
ঠিক তোমার দুঃখে ততটা ভয়ঙ্কর বেপরোয়া হতে প্রস্তুত। মেহরিন এই প্রথম আব্রাহামের রুমে। অস্বস্তি নেই তেমন একটা মেয়ে তার মধ্যে। ইলা বেগম নিজেই পাঠিয়েছে মেহরিনকে। সে নিঃসংকোচে এসছে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই, বরং সে অস্থির। বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনো দিন কল্পনা করেনি। ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। আব্রাহাম বসে আছে, চিন্তিত দেখাচ্ছে। মেহরিনের মনের অবস্থা খুব খারাপ। বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে। বোন তাকে সেই ছোট্ট থেকে আদরে যত্নে ভালোবেসে আগলে রেখেছে। আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক। তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহরিনের কল্পনার বাইরে ছিল। কে দিল পয়জন? কেন করল ছোট এই প্রাণটার সাথে এমন নির্মম অন্যায়? মেহরিনের শ্বাস দীর্ঘ হয়, আখি কঠোর ছলছল করে ওঠে। আব্রাহাম খেয়াল করল মেহরিনের গায়ে বাইরের সেই পোশাক, যার অবস্থা এমনে সব পরে রাতে ঘুম অসম্ভব। লং কারুকাজের একটা গাউন। আব্রাহাম বিছানা ছাড়ল, নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো। এরপর মেহরিনকে ডাকল, নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে এসো। কমফোর্ট পাবা, নয়তো ঘুম হবে না। মেহরিন হাসার চেষ্টা করে বলল, সমস্যা হবে না আমার। রাত তো প্রায় শেষ। মুখের ওপর অকপট এমন কথা আব্রাহাম অস্বস্তিতে পড়ল। কিছু না বলে শার্টটা আগের স্থানে গিয়ে রেখে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। মেহরিন ভ্যাবাচ্যাকা খেল। এমন বিহেভিয়ার কেন করল? আব্রাহাম কি কোনোভাবে এক্সেপ্টেশন রেখেছিল মেহরিন তার কথা শুনবে? মেহরিনের খারাপ লাগল। আব্রাহাম তো তার ভালোর জন্য বলেছিল, কিন্তু আরেকবার জোর করতে পারত। বহুদিন পর আবরাজ নিজের গোডাউনে এলো, রাতের শেষ প্রহর। সাব্বির ভাবেনি আবরাজ খবর পাওয়া মাত্র আবার ছুটে আসবে। তার বিশাল এই গোডাউনে ৩০০ এর অধিক কর্মচারী এবং ১০০ এর অধিক গার্ড রয়েছে। পুরোটা এরিয়া জুড়ে মানুষ। বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পেছনে ১০ থেকে ১২ জন গার্ড। সাব্বির একজনকে ইশারা করতেই দুজন গিয়ে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। আবছা অন্ধকার, তবে স্পষ্ট সব। আবরাজ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা। আবরাজ চোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে। সামনের মানুষটার মুখের ওপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো। সাব্বির একটু চমকায় না। সে নিজেই তো ধরেছে এই মানুষটাকে। আবরাজ খুব সাবধানে পা ফেলে ফেলে সামনে এগিয়ে এলো। আবরাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগল। খুব বেশি বয়স না, ৩০+ হবে। খান বাড়িতে কাজ করে আজ বছর ৫ হবে। বিশ্বস্ত হয়ে উঠেছিল মাত্র। কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট। আবরাজ সযত্নে উনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপল, সাথে সাথে আর্তনাদ ভরে উঠল পরিবেশ। আবরাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার একটা কোণ মুখে ঠেসে দিল মহিলার। এক হাত ধরে রেখেছে গার্ড, আরেক হাতে গুলি, মুখে বস্তা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিঃশব্দে আর্তনাদ। কেউ শুনে না, দেখে না, টের পায় না কেউ। যেমন টের পায়নি সে নিজের অস্তিত্ব একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসা। আবরাজ ফিরে আসে সেখানে থেকে। এই হাত দিয়ে দ্বিতীয়বার কারোর ক্ষতি করা তো দূর চিন্তাও করবে না। আবরাজ গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো। গেটের বাহিরে কোনো গার্ড এলো না। সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয়। আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয়। নর্মাল ড্রেস আপ। শার্টের হাতা ফোল্ড করে কনুইয়ের ওপর ভাঁজ করে রাখল। স্বাভাবিকভাবে বলল, জোনের সাথে কথা বলো। মিস্টার জি এর সাথে সব ডিল ক্যান্সেল ফাইনাল করে দাও। আজ থেকে কোনো কন্টেইনার শিপ আবরাজ খান তাকে দিবে না। আজীবনের জন্য এটা নিষিদ্ধ করল আবরাজ খান। সাব্বির প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল। কিন্তু এতে শুধু মিস্টার জি এর ক্ষতি হবে না, আবরাজ এর ও হবে। এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে। সে যখন এসব ভাবনায় মত্ত, আবরাজ তখন আবার বলল, এখানে সকল শ্রমিকদের বলে দিবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাহিরে যাবে না।
এখানে যা পণ্য আগে বাহিরে যেত তা সব দেশে থাকবে। নতুন কোম্পানি স্টার্টের ফার্স্ট স্টেপ। ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল। বসে আছে পুরুষটা। ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রথমে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, আবরার কি ঘুমায়নি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করল। মুচকি হেসে জিজ্ঞেস করল, এত দ্রুত উঠে গেল আমার ফুল? গত পরশু থেকে শুয়ে বসে দিন কাটছে আমার আবরাজ। ফিজা উঠে বসতে বসতে বলল। আবরাজ মাথা নেড়ে বলে, আই সি। তো কি করা যায় এখন? আপাতত কিছু না। ফ্রেশ হব আমি। আবরাজ বউকে একা ছাড়ার পাত্র নাকি? উহু। নিজেই খুব সাবধানে কোলে তুলে নিয়ে এলো ওয়াশরুমে। ফিজা একটুও অবাক হয় না। অস্বস্তি লাগে না। স্বাভাবিক এটা। আবরাজ কাল থেকে তাকে নিচে হাঁটতে দিচ্ছে নাকি? মনে হচ্ছে যেন মাটিতে রাখলে পিঁপড়ে ধরবে, মাথায় নিলে উকুন। ফিজার মন গহীনে ফাঁকা লাগে। বুক হাহাকার করে। আবরাজ নিশ্চয়ই নিজের অস্তিত্ব আসছে শোনার খুশিতে পাগল হতো। এখন এমন করছে, তখন নিশ্চয়ই আরও পাগলামো করত। ফিজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন যে হলো এমন? ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চুল শুকানোর আগেই ইলা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে। আরেকজন সার্ভেন্টও আছে। তবে প্রতিদিন যে মহিলা ফিজাকে খাবার দিত সে না। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা। নরমালি নিল। যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের, সেজন্য এটা তেমন ভাবার বিষয়ও না। ইলা বেগম খাবার দিয়ে ফিজার ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল। আবরাজ ফিজাকে খাইয়ে দিয়ে নিজেও খুব দ্রুত খাবার শেষ করল। রেডি হয়ে ফিজার সামনে এসে দাঁড়াল। বউয়ের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, অফিস যেতে হবে সুগন্ধি ফুল। 3 দিন হয় যায় না। আপনি টেনশন করবেন না। আমি এখন সুস্থ আছি। ফিজার কথায় আবরাজ স্বস্তি পায়। আজ 3 পর বউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল। তার মন ফুরফুরে হয়ে গেল। গম্ভীর মুখে রসাত্মক কথা শোনা গেল। হু। বাট আমাকে সামলানোর মতো না। বলতে বলতে হাত রাখে মেয়েটার ঘাড়ে। ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকাল। পুরুষ তার মতিগতি সুবিধা ঠেকাচ্ছে না। যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে, ফিজা গম্ভীর স্বরে ডাকল, আবরাজ। বলো সুগন্ধি ফুল। শান্ত মাদকাসক্ত স্বরে বলল আবরাজ। ফিজার শরীর দুর্বল। তবুও ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। কিছু আর বলার জন্য মুখ খুলতে পারে না। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যায়। আবরাজ বউয়ের কাঁধ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসিয়ে সরে এল। 3 দিনের অসুস্থতায় বউয়ের ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়েছে। কেমন নির্জীব নিষ্ক্রিয় দেখাচ্ছে। আবরাজ থুতনিতে হাত রেখে ঠোঁটের ওপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিজা বড্ড লজ্জায় পড়ল। কতদিন সে নিজের যত্ন করছে না। নিজের কেমন লাগল। যেখানে সর্বদা আবরাজ পরিপাটি চকচকে জিনিস পছন্দ, সেখানে তার ঠোঁটে চুমু খাওয়া পুরুষ নিশ্চয়ই বাধ্য হয়ে চুমু খেল। কিন্তু ফিজার ভুল ভানতে খুব বেশি সময় লাগল না। আবরাজ পরপরই দীর্ঘ এক চুম্বন করে বউয়ের ওষ্ঠদয়ে। ফিজা মুখের ভেতর ঠোঁট পুড়ে নিতে আবরাজ বিরক্ত হয়ে সরে এল। ভ্রু জোড়া কুচকে জিজ্ঞেস করল, হোয়াট? রাতে আমি নিজে গুছিয়ে রাখব। ফিজা মিনমিন করে বলে। আবরাজ সাথে সাথে প্রশ্ন করে, এখন কি? ফিজা কিছু বলে না। আবরাজ বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। বুঝতে পারে না সে। ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে। পরপরই আবার আঁকড়ে ধরল বউয়ের অধর। ফিজা এবার ও ছোটাছুটি করল। আবরাজ এবার ছাড়ল না। নিজের কাজ শেষ হতে সরে এলো। 2 হাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল, চোখে চোখ রেখে দৃষ্টি স্থির করে বলে উঠল, তুমি আবরাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। এর বাইরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই সুগন্ধি ফুল। ফিজা বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছালো বোধহয়। সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসছে মনে?
আবরাজ খান তার রূপের মোহ নয় তাকে সত্যি ভালোবাসে? উত্তর নেই। দেয়নি এই পুরুষ উত্তর। আবরাজ এরপর গাঢ় চুমু খেয়ে বউয়ের কপালে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ফিজা চিন্তায় মগ্ন। সত্যিটা কি? সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে নাকি শুধুমাত্র অভিনয়? মেহরিনের ঘুম ভাঙল সকালে 8:30টায়। তাও আবার শাশুড়ির ডাকে। খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকে চলেছে অস্থির হয়ে। মেহরিন উঠে বসল দ্রুত। ঘুম ভেঙে বোঝার চেষ্টা করল এটা ওর শাশুড়ি। অস্থিরতা বাড়ল, বই কমল না। অপরাধ লজ্জায় মেয়েটার মাথা নুয়ে আসে। ইলা বেগম ভালো মানুষ, মেহরিন জানে। তবুও স্বল্পভাষী ভীতু স্বভাবের মেহরিন একদম স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলছে। লজ্জার ব্যাপার এটা মেহরিনের দৃষ্টিতে। মিনমিন করে বলল, সরি আন্টি। কেন? ইলা বেগম ভ্রু কুচকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল। মেহরিন ফালফাল করে তাকিয়ে থাকে। ইলা বেগম তাগাদা দিতে মেহরিন ওয়াশরুম গেল। ইলা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ফিজা সারাদিন নিচে আসতে পারেনি। রুমে শুয়ে বসে দিন কেটেছে। মেহরিন ইলা বেগম সঙ্গ দিয়েছে। আবরাজ সময় সময় ফোন করেছে। মহিতা বেগম দুপুরে চলে গিয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না। ফিজা সন্ধ্যায় মেহরিনকে বলে কয়ে নিচে আসার জন্য রাজি করাল। ধীরে ধীরে হেঁটে এসে সোফায় বসল। রোজকার ন্যায় সন্ধ্যায় কলিং বেল বাজল। সার্ভেন্ট দরজা খুলে দিল। মিলন খান এসছে। হাতে করে সব সময়ের মতো পুত্রবধূর জন্য বাইরে থেকে ভাজাপোড়া নিয়ে এলো। এসে পলিথিন খুলে নিয়ে বসল। মেহরিন বোনের পেছনে দাঁড়িয়ে। গরম গরম পাকোড়া নিজে হাতে তুলো ফিজাকে দিল। ফিজা মুচকি হেসে হাতে নিল সেটা। মিলন খান দেরি করে না। টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেল। এরপর মেহরিনের হাতেও দিল। মেহরিন একটু অপ্রস্তুত হল। আজ মিলন খানই তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে গিয়েছে। মেহরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল, আমার 2টা আম্মা। মেহরিনের বড্ড প্রশান্তি এলো মনে। সে বাবারও আদর স্নেহ মমতা কিছুই পায়নি। এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে দিয়ে। মিলন খান যেতে একজন সার্ভেন্ট এলো। ইলা বেগমও এলো। 3জন চা হাতে আড্ডায় বসল। ফিজা বেশ অবাক হল। প্রতিদিন তাদের যে চা দেয়, তাকে যে সার্ভেন্ট রুমে খাবার দিত সেই মহিলাকে আজ একবার ও দেখল না সে। ফিজা ইলা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু সুমি আপাকে দেখলাম না আজ। উনি কি ছুটিতে? আর বলিস না, কাল রাতেই নাকি ও গ্রামে চলে গিয়েছে। আর কাজ করবে না। ফিজা ছোট করে জবাবে বলল, ও এরপর আর কোনো কথা হলো না এ ব্যাপারে। গাড়ি চলে। আব্রাহাম আবরাজ দুজনেই বসে গাড়িতে। আবরাজের কোলের উপর ল্যাপটপ। আবরাজ কিছু দেখছে। তবে ভদ্রতার খাতিরে আব্রাহাম সেদিকে তাকায় না। আব্রাহাম সিটে মাথা এলিয়ে রাখা অবস্থায় বলে উঠল, ভাইয়া। হ্যাঁ বলো। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে। আব্রাহাম বলল, তুমি ওখানে না যাও। যেতে হবে। আবরাজের সোজাসাপটা জবাব। আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল, জুনায়েদ এখনো এখানে রয়েছে। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করল এবার। ভার বাকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সুগন্ধি ফুল নিজেকে সেভ করতে জানে। আমার জন্য আমার সুগন্ধি ফুল নিজেকে আগলে রাখবে। আবরাজ যখন বাড়ি ফিরল তার বউ তখন লিভিং রুমে বসে। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে একবার, এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, নিচে নিয়ে এসছে কে ওকে? ইলা বেগম আর চোখে চাইল ফিজার দিকে। নিচে তিনি নিয়ে আসেনি। ইচ্ছে ও ছিল না নিয়ে আসার। তবে ফিজার বারবার বলাতে তিনি না করতে পারেনি। মেহরিন ও চুপ। ফিজা কেউ কিছু বলার আগে নিজে থেকে জবাব দিল, আমি এসছি, আবরাজ কেউ নিয়ে আসেনি। আপনি খাবেন এটা? একটা দেই। বলতে বলতে একটা পাকোড়া হাতে উঠে এলো। আবরাজ মুখ ঘুরিয়ে নিল। প্যান্টের পকেট হাত গুজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে।
ফিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। এরপর নিজের মুখে পুরে নিল সেটা। আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো। পেছনে ইলা বেগম। রুমের সামনে রেখেই তিনি চলে গেল। ছেলের মতিগতি ভালো নয়। ফিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল। আবরাজ রুমে নেই। ওয়াশরুমে সে। বেরিয়ে এলো 10 মিনিট পরে। এসেই কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করল। আলমারি খুলে সেখানে থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল সেটাতে। হালকা গোলাপি রঙের টাওয়ালটা একটানে খুলে প্যান্ট পরে নিল। ফিজা ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকা জরুরি, যা এই পুরুষের মধ্যে বিরল। ফিজা যখন আবরাজের দিকে তাকালো তখন দেখল আবরাজ শার্ট ও পরে নিয়েছে। চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছি। ফিজা বুঝে না কোথায় যাচ্ছে আবরাজ, কেনই বা চাচ্ছে। তাকে কিছু বলেও নিয়ে আগে। ফিজা জিজ্ঞেস করল, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায়? আগে বলেননি তো। আবরাজের নির্লিপ্ততা কণ্ঠে ফিজার বুক দুরুদুরু শুরু হল। অস্থির লাগে, তবুও নিজেকে সামলে প্রশ্ন করে। আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল, গত 4 বছর যেখানে ছিলাম। এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ? তাহলে ভালোবাসেন না আমায়? আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে। এরপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে। ফিজা চমকে উঠল। তার অন্তর আত্মা কাঁপে। এই মুহূর্তে কিছু করবে না কি আবরাজ? এতটা পাষাণ নয় আবরাজ। তবুও মেয়েটা ভয় আছে। এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। আবরাজ ফিজার ভাবনার মাঝে কপালে চুমু খেল। একদম শান্ত নিস্তেজ গলায় ডাকল, সুগন্ধি ফুল। ফিজা কথা বলতে পারে না, গলা কাঁপছে। এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি। এভাবে একদম মানাচ্ছে না তার অসভ্য পাষণ্ড আবরাজ খানকে। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে। আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল। আচমকাই এমন ঘটনায় একটু হকচকিয়ে গেল ফিজা, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথে ধরে রইল। ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করল। কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটা বড্ড ফাঁকা মনে হল। আবরাজ এর মধ্যে বলে উঠল, তোমায় কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল। নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগল। সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখল। আঁকড়ে ধরল নিজের সাথে। অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এমন করে কেন বলছেন? কি হয়েছে আমার? আবরাজ চোখ বন্ধ করে ঢোক গিলে নিল। নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বউয়ের চুলের ভাঁজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মোলায়েম স্বরে বলল, একা থাকা যায় না তো। খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে। আবরাজ খানের সুগন্ধি ফুল। ফিজা আবরাজের কথায় না হেসে পারল না। কি অদ্ভুত সব কথাবার্তা। ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে। আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে, যেতে হবে। 10টায় ফ্লাইট। অপেক্ষা করে থাকব। ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে। আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবার ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে। ফোলা গালে। অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন। আবরাজ এর ভালো লাগে। চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র। হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে। কিন্তু সর্বশেষ সেটা আর কপালে সইল না। আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল, আমার জন্য। ফিজা মৃদু হেসে মাথা নাড়ল। বুকের ভেতর রক্তক্ষরণ অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়া সেই ব্যক্তিগত পুরুষকে। আবরাজের লাগেজটা এসে সাব্বির বাইরে থেকে নিয়ে গেল। ফিজা আবরাজের পেছনে আসতে নিলেই আবরাজ বলে উঠল, একদম নড়বে না। নিচে একদম যাবা না। আম্মু নয়তো মেহরিন থাকবে সাথে। কিছু প্রয়োজন হলে তাদের বলবে নয়তো সার্ভেন্ট ডাকবে। নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি। ফিজা আবার বিছানায় বসে গেল। আবরাজ শেষবারের মতো বউয়ের কপালে আবার চুমু খেল। এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করল। ফিজা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল।
রাত অনেক হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। সব দিক গুছিয়ে ইলা বেগম ফ্রিজার রুমে এলো। খাবার দিয়েছিল, তারপর আর আসা হয়নি। এখন এসে দেখল মেহরিন বসে আছে। ইলা বেগম অবাক হল। মেহরিন রুমে না গিয়ে এখানে বসে। আব্রাহামের সাথে আবার ঝামেলা হলো কি, কে জানে। যদিও আব্রাহাম মেহরিন দুজনই শান্ত, তারপরও আব্রাহাম আবার রাগী ও বটে। তিনি মেহরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই। মেহরিন বোনের সাথে থাকতে এসছে। এক পর্যায়ে মেহরিন বলে উঠল, আন্টি আমি থাকি আপুর সাথে। ইলা বেগম মৃদু হেসে বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি থাকছি, তুমি যাও। মেহরিন আর কিছু বলার মতো মেয়ে নয়, চুপচাপ বেরিয়ে এলো। পেছনে শাশুড়ি বউয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। মেহরিন রুমে এসে লাইট অফ দেখল। ড্রিম লাইটও বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। হাতে নেই মোবাইল। সে দরজা হাতড়ে কোনো রকম একটু এলো। রুমের মধ্যিখানে এসে মেহরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেল। চমকে উঠল মেহরিন। ভূতের ভয় আগে থেকে রয়েছে মেয়েটার। সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগল, আব্রাহাম ভূত, ভূত, ভূত। এই চুপ বেয়াদব মেয়ে, জাস্ট স্টপ স্টুপিড মেয়ে। মেহরিন তখনও বলেই যাচ্ছিল। আব্রাহামের ধমক খেয়ে চুপসে গেল বেচারি। আব্রাহাম লাইট অফ করে রাগী চোখে মেহরিনের দিকে তাকাল। মেহরিন লজ্জায় মাথা নত করে নিল। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? রাত কয়টা বাজে দেখছ? এই মানে আপুর শাহ। মেহরিন মিনমিন করে বলতেই যাচ্ছিল, তখন আবার আব্রাহাম ধমকে উঠল। বলল, এই তোতলাবা না একদম, ডিরেক্ট কথা বলবে। সহজ সরল মানুষ যেমন সব কিছু স্বাভাবিকভাবে নেয়, আবার কিছু কথা খুব গভীর দাগ কাটে তাদের মনে। আব্রাহামের ধমকের প্রতিটা কথায় হঠাৎ করে মেহরিনের মন খারাপ হল। কিছু না বলে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। আব্রাহাম রাগ আরও বাড়ল, বই কমল না। দরজা বন্ধ করে এলো ঠাস করে। এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মেহরিনের এবার কান্না পেল। আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, যার জন্য সে এখন বিরক্ত তার ওপর। আবরাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে একসময় তার রাজত্ব চলিত। সেও থাকত এখানে। কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে নিল। ছোট একটা সুখ নীড় বাঁধল। স্বপ্ন দেখল, বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করল। তবে খুব বেশি দিন নয়, এটাও শেষ করে দিল। এসব তো তার বা হাতের খেল তৈরি করা। কিন্তু তার সন্তান, এটা সে কিভাবে মেনে নিবে, প্রশ্রয় দিবে? কখনো না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান। তবুও সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরল। এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত পোষণ করল। ভয় পেল, বাধা দিল, বলল, স্যার আর একবার ভাবুন। এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া। প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলেই আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গায়ের ব্লেজারটা খুলতে শুরু করল। গার্ড কয়জন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়াল। একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠত বসত তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইউল বি ফাইন, গো ব্যাক, টু গুড, ডোন্ট স্টপ মি। ব্যাস এটুকু কথাই। গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরল বাড়ির ভেতরের উদ্দেশ্যে। গার্ড পেছনে থেকে কাউকে কল দিল সাথে সাথে। বাড়ির ভেতরে রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজ গিয়ে তুলতুলে নরম গদির সোফায় আয়শো করে বসল। সার্ভেন্ট সবাই ফিরে এলো মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতে রয়েছে কিছু না কিছু। হট কফি, কুল ড্রিঙ্কস।
শরবত, কারোর হাতে বা টাওয়াল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকাল না। নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করল, হোয়ার ইজ ট্রিনা? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার, একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়াল। দোতলার সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়ির প্রতিটা কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল। কাচের দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে, কোনো দিকে না তাকিয়ে দেয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা। সাদা শার্টটার হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়াল। ট্রিনা কিউ স্টিক দিয়ে সবেমাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেট। তখন আচমকাই কেউ সামনে চলে আসায় চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হল। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হল। ট্রিনা বিরক্ত হয়ে নিচের দিয়ে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি প্রকাশ করে বলে উঠল, হু আর ইউ? ইটস মি, আবরাজ খান। ট্রিনা কল্পনাও করেনি, কখনোই ভাবনায় আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনায়েদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজ গম্ভীর রাশভারী কণ্ঠ, মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কিউ স্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাস করতে পারল না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ। ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসল। ট্রিনার শরীরের প্রতিটা লোমকূপ শিরশিরানি হল। সে নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করল। আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্নো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য জানার কোথাও না। না জানার জন্য তো এই পন্থা অবলম্বন করেছে সে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদি স্বরে গেলে উঠল। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল, আমি জানতাম আবরাজ, ওই মেয়েতে তুমি বেশি দিন আটকাবে না। আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীরে পায়ে এগিয়ে এলো। ট্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল। নেশাতুর ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করল। তার চোয়াল অনুমান করা গেল খুব কঠিন। ট্রিনাকে সে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল। হাত একটা আলগোছে ধরে বলল, এখানে না। ট্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জুনায়েদ নেই। তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না। এক প্রকার আটকে রেখেছে তাকে। অসুস্থতার নাম করে। তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করল না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই। একবারের জন্য হলে ও তার এই পুরুষকে চাই। যেখানে আবরাজ খান নিজে তার সঙ্গ দিতে এসেছে, সেখানে এই সুযোগ হাতছাড়া করার মানেই হয় না। কে বলতে পারে, হয়তো এটাকেই সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসল। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে। বাইরে যাচ্ছে। একটু ভয় হচ্ছে না। ভাবছে না কিছু। গাড়ির নিকটে আসার আগেই গেইটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্য সচেতন করল। ট্রিনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে। তারই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে, মেয়েটার সহ্য হল না। সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডেসপারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেট হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ট্রিনাকে নিয়ে। গাড়ি ফাঁকা। ট্রিনা চোখমুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করল। আবরাজ ড্রাইভিং করবে? তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না। অপেক্ষা করতে হবে। ট্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরাল। চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরল। আবরাজের প্রতিটা কাজে ট্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে, সে এই পুরুষটার জন্য সব করতে পারে। ফিজার মন খারাপ। শরীর দুর্বল।
তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দিবে। ঘুমাল পর্যন্ত না মেয়েটা কল মিস হবে ভেবে। মেহরিন ওর সাথেই আছে। চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। আব্রাহাম গোত্রাতের পর আর খোঁজ করেনি মেহরিনের। এতে আরও অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না। বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহরিন তার বোন না, এ বাড়ির বউ। যা ইচ্ছে করতে পারে। তবে মন খারাপ দেখে মেহরিনকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? আপুকে বল। কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন লাগলো ফ্রিজের। বোন তার সহজে মন খারাপ করে না। চুপচাপ থাকে। তবে মলিন হয়ে না। বিচক্ষণ রমণী ফ্রিজা ছোট থেকে বোনকে চিনে। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপুকে মিথ্যা বলতে শিখেছি এখন। আপু উনি আমায় মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো। জানো একটু কিছু হলেই কেমন রাগ দেখায়। সহজ সরল তো মেহরিন। একদম সাদাসিধা টাইপ। যেখানে ফ্রিজা 4 বছর হাসব্যান্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছুই বলেনি, সেখানে মেহরিন বিয়ের 1 সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফ্রিজার বুকে বিঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিল। বলল, তেমন কোনো ব্যাপার না। ঠিক হয়ে যাবে সব। চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে। বোনকে বলে তো দিল। তবে সে নিজেও চিন্তিত হলো এ ব্যাপারে। সত্যি ভাবার বিষয়। জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। সবে মাত্র হাত রেখেছিল পুরুষটার শক্তপোক্ত লম্বা চওড়া লঙ্ঘিন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণা উদর জর্জরিত হল। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করল। হেঁচকি উঠল একবার। পরপরই 2-3 কদম পিছিয়ে গেল রমণী। অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরল। হতবিহ্বল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনের পুরুষের চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে। সে মার্ডার করেছে। তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি। ছুঁতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল। তবুও সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয়। তার জীবন থেকে 4টা বছর নিয়ে নিল। প্রাণে মারতে চাইল। 1টা বছর কোমায় রাখল। ড্রাগসে স্মাগলিং যত রকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া যায় নেওয়া হলো। যদিও এসব নিয়ে তার আক্ষেপ নেই কোনো। কিন্তু এত এত ছাড় দেওয়ার পরে ও সে কি পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল। যার শুরু হওয়ার আগেই শেষ করে দিল। একটা ছোট হার্টবিট হওয়া মাত্র দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো। মায়ের মাতৃত্ব স্বাদ উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল। বাবা হওয়ার সংবাদ সে পেল না। উপভোগ করতে পারল না। তার আগেই সব শেষ। একটা কোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই। তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহু করল। এবার না হয় আরও একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এর বডিটা এতটা টুকরো করবে। ঠিক যতটা টুকরো হলে ছুঁয়ে দেখা অসম্ভব। যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুঁতে। আবরাজ কোথায় তুমি? ভয় করছে আমার। প্লিজ ডোন্ট গেম উইথ মি। ট্রিনা 2 হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলছে, নেই কেউ এখানে। হ্যালুসিনেশন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ বাস্তবে না থাকা কিছু দেখে, শোনে, গন্ধ পায় বা অনুভব করে, যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে, কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। একটু আগে তাকে আবরাজ এখানে নিয়ে এসে কোথাও একটা চলে গিয়েছে। অথচ ট্রিনা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে। ট্রিনা শুনতে পাচ্ছে। হঠাৎ কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি মূল্যহীন, নিজেকে শেষ করো। কোনো পুরুষালী সুর। ট্রিনা পাগলের মতো এদিক ওদিক ছুটে। এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং এলাকা, যা দেখে, শোনে, ছোঁয়ার অনুভব করে অতিরিক্ত উত্তেজিত বা ভুলভাবে সক্রিয় হয়।
যেমন তৃণা একটু আগে কল্পনা করেছে আবরাজ তাকে মেরে ফেলতে চাইছে, ছুরি দিয়ে আঘাত করেছে। আসলেই কিন্তু আবরাজ ঘটনাটা ঘটিয়েছে, শুধু তার সাথে নয়, এটা তৃণা নিজের সাথে কল্পনা করে হ্যালুসিনেশন করছে। আতঙ্ক, অবসাদ, সন্দেহ, রাগে মেয়ে তার বাস্তবতা খুঁজে পাচ্ছে না। অসুস্থতার জন্য আরও বিগড়ে গিয়েছে পরিস্থিতি। যেহেতু তৃণার মানসিক সমস্যা আছে, সে আগে পাপ অন্যায় করেছে, এখন সে নিজেই হ্যালুসিনেশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে। ঘরটা অন্ধকার, জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। টিকটিকির ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে। সব সময় সুন্দর করে মাস্কারা লাগিয়ে আর্ট করে রাখা চোখ লাল হয়ে খুব বিশ্রী লাগছে। সদা সর্বদা নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকে রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থা করুন। লিপস্টিক এবড়োখেবড়ো হয়ে শুকিয়ে গেছে। সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো। যেই কপালের দিকের ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল। পুরুষদের অ্যাটেনশন নিয়ে নিত সেই সুন্দর লোভনীয় চুল ঘামে ভিজে কপালে লেপ্টে আছে। সুন্দরী রমণী, বাবার প্রিন্সেস। টাকা পয়সা কোনো অর্থাভাব নেই, বাবার বিশাল ধনসম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর খুব করুণ অবস্থা। কাঁদতে কাঁদতে মেয়েটা নিচে হাঁটু গেড়ে বসে গিয়েছে। নিশ্চয়ই মিস্টার জি মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারতেন না এখানে উপস্থিত থাকলে। আবরাজ কাচের দেয়ালের ওপাশে বাঁকা হাসল। জনকে কিছু ইশারা করতেই সে চলে এলো এদিকে। তৃণা হঠাৎ দেয়ালের ওপাশ থেকে পুরুষালী গলা আবার শুনতে পায়। তুই পাপ করেছিস তৃণা, এই শাস্তি তোকে পেতেই হবে। তৃণা চোখ বড় হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায়। কে কে বলছে এসব? তোর রক্ত চাই, তোকে মুক্তি দিতে হবে। তুই মরলেই এই পাপ ঘুচবে। চারদিক থেকে সব পুরুষালী গলায় একই কথা ভেসে আসছে। কাচের দেয়ালের আয়নার ভেতর তার প্রতিচ্ছবি কথা বলছে। তুই নোংরা, তুই পচে গেছিস তৃণা। মর, মর। তৃণা কানে হাত চাপা দিয়ে চিৎকার করে উঠল। থামো, প্লিজ থামো, আমি আর পারছি না। সে কাচের দেয়ালে মাথা ঠুকতে থাকে। কাঁদে, হাঁটে। দরজা বন্ধ, জানালা বন্ধ। তবুও সেইগুলা থামে না। শেষমেশ পাশ থেকে রক্ত মাখা ছুরি তুলে নেয়, যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে। পেটটা যেন ব্যথায় টনটন করছে। শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নায় তার নিজের রক্তমাখা শরীর দেখতে পায়। সাথে সাথে নিজের শরীর আঘাত করে। একবার দুবার বহুবার। রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট। এরপর সে নিচে পড়ে গেল। আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়। চোখ খোলা রাখতে কষ্ট হয়। তবুও পিটপিট করে তাকিয়ে থাকে সে। একটু আশায় বাবা আসবে, কিন্তু আসে না বাবা। আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা। খটখট শব্দ হয় সুজুতার। তৃণা আবছা দেখে, যাকে সে যেতে চাইত, ভালোবেসে নয়, কিন্তু আর পাওয়া হল না। নিজের জেদ সে রাখতে পারেনি, হেরে গিয়েছে। ঘরের চারপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি, যারা এত সময় তৃণাকে হ্যালুসিনেশন করতে বাধ্য করেছে। আবরাজ হাঁটু গেড়ে বসল। খুব দূরে রক্ত যে চারপাশে। মানুষের মৃত্যু মানুষকে কাঁদায়, কিন্তু আবরাজ খানকে কাঁদাচ্ছে না। মানুষ যতই পাপ করুক, মৃত্যু সময় এসব কেউ মনে করতে চায় না। কিন্তু আবরাজ ভুলতে চাচ্ছে না সে। সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে 1000 বার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল নিজের এই কাজের জন্য, ক্ষমা না করতে পারার জন্য। এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল। অসুস্থ অসুস্থ, আর আজ এই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হল। আবরাজ স্নো ভয়সে বলে, জেদ ভালো, তবে এমন জেদ ভালো নয় যা নিজের সর্বনাশ বয়ে আনে। সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখা সাক্ষাৎ পেল না মেহরিন। মনটা কেমন ছটফট করে। একটু জানতে ইচ্ছে করে তার সরলতার জন্যেই কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে নাকি অন্য কারণ রয়েছে। সামান্য একটু দেরি করেই তো সে রাতে রুমে গিয়েছিল। এর বাহিরে তো সে কিছুই করেনি।
না আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে। তাহলে বিয়ের 15 দিন হলো না এখনো, আর এর মধ্যে একদিন রাগও দেখালো। অদ্ভুত। তবে এতগুলো প্রশ্ন অথচ বোকা মেহরিন একটা ও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না। অতটা মুখ চলিত তো সে নয়। এসব ভেবেই হয়তো ভেতরে থেকে মেয়েটা আরও গুমুট হবে। যা এবাড়িতে ছিল তাই সব নিজের কাঁধ ব্যাগটায় নিয়ে নিল। এটাতে করে 2টো 3 পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যাবে। কালো এই ব্যাগটা সে বছর 1 আগে নিয়েছে। এখনও এটা ব্যবহার করছে। মাঝে মধ্যে অবশ্যই বদলে অন্যটাও নেওয়া হয়, তবে এটাই বেশি নেওয়া হয়। মেহরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবল এবার ব্যাগ একটা নিতে হবে। এখন তো এবারই ওবারই আসা যাওয়া হয়, একটা লোকচক্ষুয়েরও ব্যাপার আছে। যখন মেহরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুমে থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হল তখনই রুমে আগমন হল কাঙ্ক্ষিত সেই পুরুষের। আজ এত দ্রুত ফিরেছে মেহরিন আচমকা অপ্রস্তুত হয়ে পড়ল। বোকা মেয়ে সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভ্রু কুচকে ক্লান্তিত মানুষটার দিকে সে ও এক পলক তাকিয়ে আবার দৃষ্টি নুয়ে বলে উঠল, বাড়ি যাই, আম্মু যেতে বলেছে। আব্রাহামের এমনিতেই মেজাজ খারাপ। ভাই সে নেই। ডিল একটা বেরিয়ে গিয়েছে হাত থেকে, তার উপর এই মেয়ের কর্ম। কিভাবে বোঝাবে সে? এর বোকা শোকা কাজেই রাগ ঝাড়ে সে। স্বামীকে ঘরে রেখে বাইরে চ্যাটান চ্যাটান করে ঘুরে কোনো মেয়ে। আব্রাহাম শার্টের বাটনে হাত রাখল। ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়াল, স্টুপিড, গাধা কোথাকার। এরপর রাগ থাকলে ও মনে রাগ চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। দাঁত কিছুটা খিচে বলল, আচ্ছা। মেহরিন আর কিছু ভাবল না, চলে গেল বেরিয়ে। তবে সহজ সরল মনে আরও একটু অভিমান হল। একটু কি বলা যেত না, আমি গিয়ে দিয়ে আসব? মেহরিনের ভাবনার মাঝে আব্রাহাম পেছনে থেকে বলে উঠল, এই মেয়ে, একা কোথায় যাচ্ছ? ওয়েট করো 5 মিনিটস। মেহরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে। এরপর দাঁড়িয়ে রইল আব্রাহাম কেন ডাকল। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না। পাক্কা 7 মিনিটের মাথায় আব্রাহাম বেরিয়ে এলো। ভেজা চুল, আধ ভেজা টি শার্ট আর ট্রাউজার পরনে। মেহরিন অবাক হল, এভাবে হন্তদন্ত হয়ে গোসল করে কেন এলো? আব্রাহাম ওয়েল্টটা ট্রাউজারের পকেট নিয়ে হাঁটা ধরল। মেহরিন তখনও দাঁড়িয়ে, বুঝতে পারছে না বেচারি কিছু। আব্রাহাম মেহরিনকে আসতে না দেখে বলল, আসছো না কেন? ফাস্ট, ফলো মি। মেহরিন গুটি গুটি পায়ে হাঁটে, কাঁধে ঝুলানো ওড়নাটা হাতে নিয়ে পেঁচায়। আব্রাহাম নিচে এসে কারোর দেখা পেল না, তাই সোজা বেরিয়ে এলো। গাড়ি বের করাই ছিল। নিজে গাড়িতে বসে মেহরিনকে বসতে ইশারা করে। মেহরিন বসল। যাক, অন্তত তাকে নিয়ে দিয়ে আসবে। যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। গাড়ি স্টার্ট করার আগেই আব্রাহাম অকল্পনীয় এক কাণ্ড ঘটাল। মেহরিনের ওড়নার এক প্রান্ত টেনে নিল। মেহরিন চমকে উঠল। যখন আব্রাহাম ওড়না দিয়ে ভেজা চুল মুছে নিতে লাগল তখন মেয়েটার আশ্চর্যের আর সীমা রইল না। তবে ভালো লাগল। আব্রাহাম চুল মুছা শেষ হতে আবার ওড়না ফিরে দিয়ে সোজা হয়ে বসল। বিশাল বড় একটা বিল্ডিংয়ের সামনে যখন গাড়ি রাখল তখন মেহরিন ভাবুক, চিন্তিত হয়ে কিছু জানতে চাইবে, আব্রাহাম সেই সুযোগ দিলও না। টেনে গাড়ি থেকে নামিয়ে নিল তাকে। লিফট করে 3 তলায় গিয়ে থামল। ব্যাগের রাজ্যে শোরুমে চলে এসছে তারা। মেহরিন অবাক। 2টা ব্যাগ আব্রাহাম নিজেই পছন্দ করল। বিল পে করলো কার্ড দিয়ে। এরপর আবার জুতোর দোকানে গেল। জুতোর সাইজ জিজ্ঞেস করল শুধু মেহরিনকে। এরপর এটাতেও নিজের পছন্দ মতো নিল। 4 জোড়া জুতো। মেহরিনের মাথা ঘুরে। সে 2 বছরে 4 জোড়া জুতো নিয়েছে কি না সন্দেহ। যখন 3 পিস দোকানে গেল সেখানে জুতোর ডাবল নিল 3 পিস। রাতের জন্য বেশ 2-3টা রাতের পোশাক। মেহরিন লজ্জায় অস্বস্তিতে কিছু বলতেও পারছে না। শাড়ি দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করা হলো না। আব্রাহাম নিজের মতো 2টা জর্জেটের শাড়ি নিয়ে নিল। কসমেটিকক মেয়েদের ইনার থেকে সব নিল। একটু আগে পর্যন্ত অস্বস্তিতে পড়ল মেহরিন, এ পর্যায়ে এসে লজ্জায় ঘিরে ধরল।
পুরোটা সময় মেহরিন স্বভাবগত চুপ করে রইল। পুরো 3 ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে 3 তলা 4 তলা ঘুরল। একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো, আর নিজে লাস্ট সেকেন্ড ফ্লোরে এসে থামল। রাত তখন 7টা প্রায়। রাতের ডিনার নিজের মতো অর্ডার দিল। গরুর কলিজা ভুনা। মেহরিনের বেশ পছন্দ। আব্রাহাম জানে না, খাবার খেতে বসে মেহরিন খাবে না। এই 3 ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহামের সাথে কথা বলল। আমি বাড়ি যাব। আম্মু চিন্তা করছে না। খাবার শেষ করো দ্রুত। আব্রাহামের স্বাভাবিক গম্ভীর স্বর। মেহরিন তাও খাবে না, বসে রইল। আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহরিনের পাশে বসল। মাথার কানের ওপর আটকে রাখা পিনটা খুলে দিতে মুখের হিজাব খুলে গেল। এরপর নিজেই মুখে খাবার তুলে দিল। একটা প্রাইভেট রুম, কেউ আসবে না এখানে। আব্রাহাম সাথে নিজেও খেল। মেহরিন তখনও ঘুরে। লাইফে ফার্স্ট টাইম এমন হলো। নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহরিন। ভাবনার থেকে বাস্তবতা ভিন্ন আসলেই। মেহরিনের ভাবনার মাঝে আব্রাহাম বলে উঠল, আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও। বিয়ের সময় বাইরে থেকে মার্কেট আনিয়ে নেব আমি। আব্রাহাম রাত 10টা বাজে মেহরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে। অবাক হয় মোহিতা। এভাবে যেতে দেওয়া যায়? নতুন জামাই কোনো আপ্যায়ন তো আব্রাহামের ঠিকঠাক হল না। একটার পর একটা বিপদ শেষই হচ্ছে না। সেদিন এলো, খাবার ও খেতে পারল না। ভাইয়ের সাথে হসপিটাল চলে গেল। এরপর তো আর আসেনি। তিনি বাহিরে তাকালো। ঝুম বৃষ্টি তখন। ওর এখানে বৃষ্টি মাথায় এসছে। মোহিতা বেগম বললে, আজকে রাতটা থেকো যাও বাবা, সকালের নাশতাটা করে যাও। এত সুন্দর করে আবদার করল আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না, যদিও তার ও ইচ্ছে হচ্ছে থাকার। তবে বোকা শোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না। এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে। মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখে সে। কিছু সময় পর সে মিনমিন করে বলল, বৃষ্টি হচ্ছে প্রচুর। সকালে চলে যাবেন না হয়? থাকতেই হবে এমন একটু জোর করলে কি ক্ষতি হয় বেয়াদব মেয়েটার? আব্রাহাম অনেক ভেবে রাজি হল। মোহিতা বেগম বেশ খুশি হলেন। মেহরিন এই কথা শোনামাত্র গিয়ে একটা গামছা নিয়ে এলো। নতুন গামছা হয়তোবা আব্রাহামের জন্যই এনে রেখেছে। আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতর চলে গেল। কলপারে যাওয়া যাবে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে যে। আব্রাহাম হাত মুখ ধুয়ে এরপর এলো। গামছা বারান্দায় মেলে দিয়ে এসছে। মেহরিন তখন বিছানার চাদর পরিবর্তন করছে। বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে ডেকে মিনমিন করে বলল, আসুন, বিছানা রেডি, শুয়ে পড়ুন। আব্রাহামের মন ফুরফুরে। ঠোঁট কামড়ে ধরে আচমকাই প্রশ্ন করল, তুমি রেডি? কি? মেহরিন অবুঝ চোখে তাকিয়ে বলে উঠল। আব্রাহামের বড্ড অসহায় লাগে নিজেকে। ভেতরে ভেতরে রাগও হচ্ছে। দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না। আজব প্রশ্ন। ইঙ্গিত বুঝে না বেয়াদব মার্কা মেয়ে। আব্রাহাম বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড। একটু রোমান্টিক হতে পারে না, তা কেন হবে? শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে। গাধা মেয়ে। মেহরিন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে যে কথার ইঙ্গিত একবারই বুঝেনি তেমন নয়। লজ্জা ও পাচ্ছে মেয়েটা। তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল। বাহিরের ওয়েদার আজ বেশ রোমান্টিক। হিমেল হাওয়ায় চারদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড়। টিন সেট বিল্ডিংয়ের চালার উপর রিমঝিম বৃষ্টির শব্দ। আব্রাহামের আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি। সুর বেশ মধুময় শোনাচ্ছে। মেহরিন আব্রাহামের থেকে দূরত্ব রেখে শুয়ে। একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকে ও এমন ওয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্থির রাখতে পারে? স্বাভাবিকভাবে বিপরীতে প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে। আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে। যদিও মেহরিন এমন কিছুই করছে না। ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে মেয়েটার হাত আব্রাহামের হাতের ওপর রেখে দিয়েছে। অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে। মেহরিন নিজেও ঘুমায়নি। আব্রাহাম খপ করে মেয়েটার সেই হাতটা ধরে নিল।
ভালোবাসা থাকলেই যে সংসার হয় এমন নয়। ভালোবাসা ছাড়া ও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে। এটা খুব বেশি অপরাধ নয়। তবুও আব্রাহাম দোটানায় ভুগতে লাগল। যদিও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীরকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে। আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রক্ষ সিগারেটে পোড়া ওষ্ঠদয় ছুঁয়ে দিল তখন টের পেল সে মৃদু স্বভাবের মেয়েটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। সাহস বাড়ল বই কমল না পুরুষটার। দূরত্ব ঘুচিয়ে বউয়ের সাথে আরও একটু ঘনিষ্ঠ হল নিজে থেকে। ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্তু জড়িয়ে দুজনেই। সেটার নিচে থেকে মেয়েটার উদরে হাত রাখল আব্রাহাম। আলতো করে নিজের দিকে টেনে নিল। বালিশ থেকে মাথা তুলে মেয়েটার গলায় রাখল মুখ। রক্ষ পুরুষালী ঠোঁটের ছোঁয়া লাগল গলায়। উষ্ণ নিঃশ্বাসে শরীর শিরশির করে। চোখ বন্ধ করে মেহরিন। তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার। আই নিড সামথিং। মেহরিন বরফের অনুরূপ জমে গেল। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটা। আব্রাহাম এবার শক্ত করে দুই হাতে মেহরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। স্নো ভয়েসে বলে উঠল, একটা শাড়ি পরবে। মেহরিন অবাক হল। এত আবেগ নিয়ে আবদার করার কি আছে? বললেই হতো। অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে। আব্রাহাম টের পেল। আলগা করে দিল হাতের বাঁধন, ছাড় পেতে মেহরিন উঠে গেল, লাইট অন করে ওয়ার্ড্রোব খুলল। শপিং ব্যাগগুলো এখনো খোলা হয়নি। শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকাল। চোখে চোখে যেন জিজ্ঞেস করল কোনোটা পরবে। আব্রাহাম দুই হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। মেহরিনের হাতের শাড়ি দুটো এক পলক দেখে বলল, নীলটা। নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে। মেহরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল। আব্রাহাম উঠে বসল। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। কিসের যে একটা তেষ্টা পাচ্ছে। সিগারেটের না। আব্রাহাম দুই একবার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না। তবুও শেষ করল সময় নিয়ে। কিন্তু তখনও রমণীর আসার নামগন্ধ নেই। আব্রাহাম বিছানা ছাড়ল। ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই দরজা খুলে মেহরিন বেরিয়ে এলো। খুব সুন্দর করে পড়েছে শাড়ি। চুল বিনুনি করা। এলোমেলো আছে সেই বেনি। ঘন দীর্ঘ কালো চুল। আব্রাহাম কখন যে মেয়েটা তার সম্মুখে এসে দাঁড়িয়ে টেরও পেল না। মেহরিন ওর দিকে পিঠ করে দেয়ালে লাগানো ছোট আয়নাটার সামনে দাঁড়াল। ওয়ার্ড্রবের ওপর থেকে কাজল নিয়ে চোখে লাগাল। আব্রাহাম মেহরিনের থেকে 1-1.5 ফিট লম্বা তো অনায়াসে হবে। তাই খুব বেশি অসুবিধা হল না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে। মেহরিন কাজল লাগিয়ে যখন চুল আঁচড়াতে যাবে তখন বাদ সাধিল আব্রাহাম। পেছনে থেকে হাত ধরে নিল। মেহরিন আবারও চাইল অবুঝ চোখে। আব্রাহাম একবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফের বউয়ের দিকে চাইল। বলল, চু বেঁধো না। এভাবে থাক। এরপর বিছানায় গিয়ে বসল। মেহরিনকে বসালো নিজের সামনে। গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচুমাচু করিতে থাকা মেহরিনকে। আচ্ছা, ওর কি মনে প্রশ্ন জাগে নিয়ে কেন আব্রাহাম তাকে শাড়ি পরতে বলল? হয়তো এসছে। এটা খুব বেশি অবাক হওয়ার নয়। তবুও আব্রাহামের এই বোকা রানীকে কেন জানি ভালোবাসাহীন ছুঁয়ে দিতে ইচ্ছে করল না। কিছু সময় আগের জায়গা কামনা বাসনা উবে গেল। দীর্ঘ সময় তাকিয়ে থেকে ও যেন আজ এই রমণীকে দেখার তৃষ্ণা মিটল না। রাতের অর্ধপ্রহর হতেই মেহরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে। এত সময় আব্রাহামের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেল ও এখন ঘুমের শরীর ঢুলঢুল করছে। আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর উপর নিতেই ঘুম হওয়া হয়ে গেল। চট করে সরতে নিলেই আব্রাহাম বলে উঠল, সরি মেহু রানী। তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার। নাও আই এম জেলাস। কি বলবে মেহরিন? ড্যাবড্যাব চোখ জোড়া আরো বড় বড় করে তাকিয়ে রইল। মেহরিন কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম মেয়েটার অধরে আলতো করে চুমু খেল। মেহরিনের কি যে হল। চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল। অস্বাভাবিক তো নয়, খুব স্বাভাবিক এটা। স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হওয়ারই। মনের মধ্যে এই পুরুষকে নিয়ে একটা অনুভূতি মেহরিনের রয়েছে। সেটা বিয়ের আগে থেকে।
এখন প্রশ্ন, আব্রাহামের মনে আছে তো মেহরিনকে নিয়ে কোনো অনুভূতি? মেহরিন জানে না, তবুও নিজের মনে ছক কষে। অনুভূতি না থাকলে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে নিশ্চয় করত না। 3 দিন হলো আজ আবরাজ কল করে না ফিজাকে। আজ আবার জুনায়েদ এসছে এ বাড়ি। ফিজা নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে রাতে। মেয়েটার আচমকাই আজ কোনো অজানা কারণে ভয় হচ্ছে। আব্রাহাম বাড়ি নেই। ইলা বেগম মিলন খান নিচের রুমে। জুনায়েদ নিচতলার দক্ষিণ করিডোরের সেই গেস্ট রুমে। তবুও ভয় হচ্ছে বেচারির। বিশাল বড় এই বাড়িতে কোনো এক রুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না। ফিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায়, একটা কল আসবে। ফোন করবে সেই মানুষটা। একটু আশা অপেক্ষা। সময় ফুরায় কিন্তু আমাদের অপেক্ষা ফুরায় না। তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে মেয়েটা। কি এমন রাজকার্যে ব্যস্ত এই পুরুষ? একটা ফোন কলের সময় নেই তার। আগে তো এমন হয়নি, চোখে তার অবহেলায় জল জমেনি। তবে আজ কেন জমেছে? উত্তর খুঁজে পায় না সে। ফোনের রিংটোনের শব্দে চোখ মেলে চাইল। গম্ভীর পুরুষের একখানা ছবি সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল। কালো স্যুট পরে চশমা হাতে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েস কারটার দিকে। এটা ফিজা বাংলাদেশ দেখেনি। জার্মানিতে দেখা পেয়েছিল এটার। নজরকাড়া এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে। তর্জনী আঙুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে। এরপর কল রিসিভ করল। খোঁচা খোঁচা দাড়ি সর্বপ্রথম নজরে এলো। বলেছিল তার দাড়ি ভালো লাগে। এরপর হঠাৎ হয়ে ওঠা প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি। ক্লিন শেভ করেনি আর। যার ফলস্বরূপ সুন্দর খোঁচা খোঁচা এই দাড়ি হয়েছে এখন। আবরাজ ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে। সাব্বির কল করেছিল তাকে, সে জানিয়েছে বউ তার আপোসেট। দুবার করে সাব্বিরকেও কল করে ফেলেছে। অগত্যা যোগাযোগ করতেই হলো। নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে কথা বলে নিত। এখনও তো মিস্টার জি এর সাথে সাক্ষাৎ বাকি। ফিজার দুর্বলতা অনেকটা দূর হয়েছে। ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা। চোখ মুখ এখনো ফোলা। বেশ দারুণ দেখতে লাগছে। গলার লকেটটা একপাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে। পরেন লেডিস টি শার্ট। বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড় বাতাস এলোমেলো করছে খোপাবিহীন চুল। চুলের ভাঁজ করে রাখতে রাখতে বলে উঠল, বৃষ্টি হচ্ছে আবরাজ। আবরাজ ঠোঁট কামড়ে ধরে। তাদের মধ্যে বৃষ্টি নিয়ে স্মৃতি নেই। মৃদু স্বরে ডাকল, সুগন্ধি ফুল। তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। দূরে থেকে ও এই পুরুষ তাহার সর্বস্তরে বিচরণ করছে। কোনো কথা হয় না দুজনের মধ্যে। নীরবতা ভেঙে ফিজার রুমের দরজায় আচমকাই কেউ কড়া নাড়ছে শব্দ হল। শক্ত ধাঁচের ফিজা ভয় পেল নাকি কে জানে। অল্প কেঁপে উঠল মেয়েটা। চলবে ইনশাআল্লাহ?